সম্পদ নিয়ে যা হচ্ছে এটা কি বলবো, এটা ন্যাক্কারজনক। ভাই বোন মা বাবার 2 কোটি টাকার উপরে তাদেরকে দেওয়া হয়েছে। আমার আম্মার কাছ থেকে আমি 3% জমি কিনে নেই। জোর করে টিপসই নেওয়া করা, এই জন্য প্রমাণ আছে। এবং 18 সালে তাদেরকে বলছে উচ্ছেদ হয়ে যাওয়ার জন্য এই বাড়ি থেকে। কিছু করতে যাব তখনই তারা আমার উপর হামলা মামলা দিয়ে, তার ভাই যেটা কি মামলা পরিচালনা করতেছে সোহেল, ও হইছে ইন্ধনদাতা, সে হলো ভুয়া সাংবাদিক। এখন যখন আমার মার্কেটটা তৈরি হয়েছে, যে মাছ বিক্রেতা ছিল তাকে ট্রেড দিয়ে তার থেকে 50,000 টাকা করে নিছে। প্রশাসন থেকে কোনো রকমের কোনো সহযোগিতা আরো ব্যাপারা তারা আমাকে এমনও প্ল্যান নিছে, মারার চেষ্টা করছে। আগে ছিল আওয়ামী লীগ, এখন ওইটার পিঠ আসছে অপোজিট আরেক পার্টি। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমার পরিবারে 4 জন রেমিটেন্স আমরা বাংলাদেশে পাঠাই। আমার নাম রেহানুল হাসান, আমি ইউকে প্রবাসী, স্কটল্যান্ডে বসবাস করতেছি। দীর্ঘ 36 ইয়ার আমি এখানে বসবাস করতেছি। আমার ওয়াইফ সহ, ফ্যামিলি সহ আমি বসবাস করতেছি। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, আমার ওয়াইফ সম্পদ নিয়ে যা হচ্ছে এটা কি বলবো, এটা ন্যাক্কারজনক আর কি। তার বাবা মা সবাই এক হয়ে এখন এটাকে আমাদেরকে, আমরা যে প্রবাসী, আমাদেরকে বঞ্চিত করার জন্য এটাই করছে। আমি নুরুন্নাহার শিউলি, আমি আমার হাজব্যান্ডের সাথে 2003 সাল থেকে আমি ইটালিতে আছি। তখন থেকেই আমার ফ্যামিলিতে আমি বড় সন্তান। আমার ভাই বোন মা বাবার তাদের বিভিন্ন সময়ে তাদের সমস্যা এবং তাদের আর্থিকভাবে তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য আমি তাদেরকে এ যাবৎ প্রায় 2 কোটি টাকার উপরে তাদেরকে, যদি হিসাব ধরা হয় আর কি, দেওয়া হয়েছে। বিভিন্ন হাতের মাধ্যমে আমি নিজে যে দোকান বাড়ি ঘরের কাজ, তারপরে ভাইদেরকে বিয়ে করানো, বোনদেরকে বিয়ে দেওয়া, সমস্ত কিছুই আমি এ যাবৎ এবং মার বড় বড় যেসব রোগ ধরা পড়ছে সেগুলি চিকিৎসা করে তাদেরকে সুস্থ করা হয়েছে। উত্তরখান হেলাল মার্কেট। 23 সালে আমার আম্মুর থেকে আমি জমি 3% কিনে নেই এবং 2006 সালে 2006 সাবকলা রেস্টোরি আমার আম্মার কাছ থেকে আমি 3% জমি কিনে নেই। তারপর থেকে আমার আব্বার জমি থেকে আমাকে আমার পাওয়ার দেওয়া হয়। সেগুলো পাওয়ারটা দেওয়া হয় কেন? পাওয়ারটা দেওয়া হয় এই জন্যই যে তার যে সন্তানরা আছে তারা তার প্রতি অত্যাচার, মারধর, তারপরে জোর করে টিপসই নেওয়া করা, এই জন্য প্রমাণ আছে। এগুলো সব ডকুমেন্টস আছে। ওদের নামে মামলাও করছে এবং কোর্টে, এবং তাকে ইমার্জেন্সি তাকে বাংলাদেশে যেতে হয়েছে, গিয়া থানায় মুসলেখা দিয়া ওই ডকুমেন্টস আছে। এবং তার মামারা সামাজিকভাবে যে এটা অপরাধ করছে 18 সালে, এবং 18 সালে তাদেরকে বলছে উচ্ছেদ হয়ে যাওয়ার জন্য এই বাড়ি থেকে। কিন্তু তারপরেও তারা ওখানে বসবাস করতেছিল। পরে এক পর্যায়ে যখন আমি 23 সালে যাইয়া দেখি যে আমার আম্মার কিছু অংশ জমি আমার আরেক ভাইকে দেওয়া হয়েছে, পরবর্তীতে তারা আমার কাছে এসে কান্নাকাটি করে। পরে আমার আব্বার পাওয়ার থেকে আমি ক্যান্সেল করে আমার এক ভাই আর বোনকে জমি দেওয়া হয় আর কি। তো আরেক বোনও আমার কাছ থেকে টাকা নিয়ে জমি নিছে, বাড়ি করছে, ওগুলিও কোনো ফেরত দেওয়ার নাম নাই, ওগুলি সে আত্মসাৎ করছে। এইভাবে তারা একজন এক একভাবে আমাকে ব্ল্যাকমেল করছে, আমার টাকা পয়সা তারা আত্মসাৎ করছে। এখন 24-এ আমি যখন যাইয়া আমার ওই কিনা সম্পত্তিতে আমি যখন কিছু করতে যাব, তখনই তারা আমার উপর হামলা মামলা দিয়ে আমাকে যখন আমার আম্মা তাদেরকে না জানায়া যখন আমার ভাইকে কিছু অংশ জমি যখন দেওয়া হইল, আর ওইখান থেকে মার্কেটের ওইখানে আর তো জমি নেই, তখন তারা আমাকে এসে বলল যে আর তো এখানে তো আর জমি নেই, তাহলে তোমার ওইখান থেকে আমাদেরকে যদি দাও তাহলে আমরা উপকৃত হব, তুমি তো বাহিরে থাকো, ভালো জায়গায় আসো, তা আমাদেরকে যদি দাও তাহলে আমরা উপকৃত হব। বলছে ঠিক আছে। আমার হাজব্যান্ড ওইখানে আমাকে বললো যে না ঠিক আছে, তোমার এইখান থেকে ওরা যেহেতু এরকম তুমি দাও। আমার হাজব্যান্ডের কথার উপর ভিত্তি করে আমি ওদেরকে জমি দিছি। দেওয়ার পর থেকেই এখন ওরা সব
একজোট হয়ে এখন আমার এখান থেকে আমাকে কোনো মানে জমি দিবে না, সব ওরা নিয়ে নেবে, দখল করে এবং নিয়ে নেবে। মিথ্যা বানোয়ার ভিডিও ছেড়ে পরে ফেসবুকে ওরা ছেড়ে মানে ভুয়া সাংবাদিক এই যে তারপর থেকেই আমাদের তার ভাই যেটা নাকি মামলা পরিচালনা করতেছে সোহেল, ও হয়েছে ইন্ধনদাতা। সে হলো ভুয়া সাংবাদিক, ভুয়া মানে বিভিন্ন দল, এখন আওয়ামী লীগ, এখন জামাতে ইসলামী, এখন বিএনপি, সে হইলো সব সুবিধাবাদী। এখন সাজে সে র্যাবেরিয়া ভুয়া, মানে সব কিছু সে এলাকার মধ্যে। তাকে আশা করি যে মানুষ ভালো জানে না। কিছুদিন পর পরেই দুই ভাই মারামারি হয়, বোনদেরকে মারামারি করে, বাবা মার গায়ে হাত তোলে, এগুলি নিয়েও মানে বিভিন্ন মানে সব ডকুমেন্টস আছে আমাদের জিডি কাছে, হয়, মামলা হয়, সব এলাকার মধ্যে ডকুমেন্টস। লোকজন জানে যে ওরা খারাপ। তো পরবর্তীতে মামলা দেওয়ার পরে আমার ছোট মামাও আমার সাথে আসলো, ওনাকেও মামলা দেওয়া হয়েছে সেই সুবাদে। এখন যখন আমার মার্কেটটা তৈরি হয়েছে, এখন মামা ওনারা যে একজন তো লাগে, আমরা যেহেতু বাহিরে থাকি, যে খোঁজখবর নেবে, তখন আমার সেই মামাতো ভাই ওরা দুইজন মিলে বলে যে এটা এখন আমাদের হাতে, আমরা এটা বুক দখল করবো, আমরাই দেখাশোনা করবো, আমাদের এখানে কোনো কিছুই করতে দিবে না। পরবর্তীতে আমার হাজব্যান্ড যায়, ওর নামে যেহেতু মামলা, আমার নামে মামলা ছিল, আমি তো জামিন হইয়া আসছি। পরে আমার হাজব্যান্ড যাইয়া সে ওয়ারেন্ট থেকে জামিন হইয়া পরে এলাকায় যে বলে যে না, এখন আমরা এটা কাউকেই আমরা দিব না, আমরা নিজেরাই দেখাশোনা করব। যেহেতু যাকে দেয় সেই যেহেতু প্রতারণা করে, তখন এখন আর পরে মার্কেট ক্লোজ করে দিয়ে সে তালা মেরে এখন সে আইসা পড়ছে। এই মার্কেটটা দখলে গেল। আমি যখন দেশে গেলাম 1 তারিখে গেলাম, যাওয়ার পর যেহেতু আমার নামে 2টা ওয়ারেন্ট না, আমার তো মানে আমি করতে পারবো, ওয়ারেন্ট জামিন না নিয়ে আমি এলাকায় যাইতে পারবো না। আমি হোটেলে ছিলাম 8 দিন। হোটেলে থাকার পর আমি 2টা মামলার থেকে আমি অব্যাহতি নিয়ে আমি এলাকায় গেলাম। যাওয়ার 3-4 ঘন্টা আগে আমি মামাকে ফোন করছি, মামা চাবিগুলি আপনি নিয়ে এসেন, আমার বাসার চাবি এবং মার্কেট মানে এগুলো নিয়ে এসেন। যাই মার্কেট তো তখন খোলা, 2টা দোকান, ওই 2টা দোকান বসায় আসছে। মনে করেন যে অন্ততপক্ষে 1 লক্ষ টাকা, মিনিমাম 1 লক্ষ টাকা, 18টা ভিট। উনি, আমি সিসি ক্যামেরায় দেখতেছি কি উনি মানে কিছু স্টকে কিছু মাল সামানা রাখছে, আলু পেঁয়াজ, এগুলো ট্রাকে উঠাইতেছে যে তাড়াতাড়ি করে। আমি বলছি মামা আমি 3-4 ঘন্টার ভিতরেই আমি আসতেছি, আপনি কোথায় আছেন? আমি আমার এক আত্মীয়র বাসায় আছি। আপনি কি জামিন হয়েছে? আমি কি হয়েছে? কয় 2টা মামলার? আমি কি হ্যাঁ 2টা মামলার। হ্যাঁ, অবাক হয়েছি। মনে করেন যে যাওয়ার পরেই সে তো মানে আসেনি, মামা আরও উল্টা তার বলতেছে যে আমি গিয়া খুব রাগারাগি করছি। আমি বলছি দেখেন আমি তো আপনার সাথে রাগারাগি করিনি, বাড়িটা জঙ্গল হয়ে রয়েছে, আপনারা যেহেতু আপনার কাছে চাবি ছিল, আপনি কাজের লোক দিয়া পরিষ্কার করে টাকাটা আমাদের কাছ থেকে কেটে নিতেন, তারপরে তো আপনারা করতে পারেন। গিয়ে দেখি যে একেবারে জঙ্গল অবস্থা। তারপরে আমি আর রইলাম না, আমি হোটেলে এসে মনে করেন যে আমি তো 2জন দোকানদার উঠাইয়া দিয়ে আসছিলাম, 3জন দিয়ে আসছিলাম। পরে ও আরেকজন যে মাছ বিক্রেতা ছিল তাকে ট্রেড দিয়ে তার থেকে অ্যাডভান্স নিতে চাইছিল। পরে আমার সাথে যোগাযোগ করছে, আমি বলছি না এখন কোনো অ্যাডভান্স কেউ দিও না, আমার হাজব্যান্ড যাবে, সে যাইয়া যা হয় সেটাই হবে। পরবর্তীতে আমার মামা দাবি করতেছে যে সে নাকি অ্যাডভান্সে টাকা নিছে, তাদের কাছ থেকে 50,000 টাকা করে নিছে। পরে আমি বললাম যে না, আমি এরকম তো কোনো ডকুমেন্টস হয় নাই, কোনো ডিট হয় নাই, তাহলে কিভাবে আপনি টাকাটা নিছেন? বা আর আমি তো সমস্ত কাজ ফিনিশ করে রেখে আসছি, আমি তো কোনো কাজ বাকি রাখি নাই, তাহলে এখন যে বলতেছেন যে টাকাগুলি, বলে যে অ্যাডভান্সের টাকা নিছি, ওই টাকা আমার কাছে দাবি করতেছে যে এইগুলি আমার দিতে হবে। আমি না, আমি কেন দিব? আমি তো কোনো ডিট করি নাই, তাহলে আমি কেন এই টাকা দিব? পরবর্তীতে যখন তার ছেলে ওই যে মাদক মামলায় গ্রেপ্তার হলো, 3 দিন পরে, আমি যাওয়ার 3 দিন পরে, তখন সে একটু নরম হইয়া আর আগায় নাই। তারপর আমার হাজব্যান্ড যে বলছে যে না, এইভাবে যদি আমি রাইখা যাই তাহলে তারা সব এগুলি নিয়ে নিবে, তাদের আয়ত্তের। এখন সেই জন্য ক্লোজ করে দিছে মার্কেট। প্রশাসন থেকে কোনো রকমের কোনো সহযোগিতা, আরো ব্যাপারা শুধু খালি আমি একটা জায়গায় সহযোগিতা পাইছি, নির্বাচন কমিশন। আমার 3 দিনের ভিতরে
আমার আইডেন্টি কার্ড বানাই দিছে। আর নয়তো পুলিশ এখন বেপরোয়া, আগের চেয়ে আরও বেশি নেয়। কোর্ট বলেন, মানে যাই বলেন, এবং মনে করেন যে আগে ছিল আওয়ামী লীগ, এখন ওইটার পিঠ আসছে অপোজিট আরেক পার্টি, নাম বলবো না, তারা ওই চাঁদা উঠাচ্ছে। আবার আরেক গ্রুপ হইলো সমন্বয়, বুঝছেন? তারা হইলো, মানে ব্যাপার হলো কোনটা, যে দেশের কোনো পরিবর্তন হয়নি। রেসপন্স, আমার কোনো রেসপন্স দিল না। আমি ইমেল পর্যন্ত করছি যে মাননীয় উপদেষ্টা, আমি আপনার সাক্ষাৎ প্রার্থী, আমি একটা মারাত্মক সমস্যায়, আমি এবং আমার ওয়াইফ বাংলাদেশ, আমরা প্রবাসী, আমি 36 ইয়ার, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমার পরিবারের 4 জন রেমিটেন্স আমরা বাংলাদেশে পাঠাই। অথচ আমাদের প্রতি আপনি একটু আমাকে মানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, মানে অল্প কিছুক্ষণের জন্য হলেও আপনি আমাকে আমার কথাগুলি শুনবেন, এটি ওনার কাছে আমার আর্জি ছিল। কিন্তু উনি কোনো মানে রেসপন্স করে নাই। পরে আমি ইমেল করছি, ইমেলেরও কোনো আনসার পাইনি। উনার ব্যাপার হলো কোনটা, উনি হলো কোনটা, যে এখন স্বরাষ্ট্র মন্ত্রী কি উপদেষ্টা, কিন্তু উনি হলো মিডিয়া ট্রায়াল, মিডিয়ার, বুঝছেন, পুলিশের ইয়াতে করবে, ইয়াতে করবে। কিন্তু মানে যে আমরা যে প্রবাসী, আমরা যে কীরকম নির্যাতিত, আমার একটাই অনুরোধ প্রবাসী ভাই বোনদের প্রতি, যে যা কিছু দেশে করার আগে চিন্তা ভাবনা করে আপনজনরে সবচেয়ে বেশি কষ্ট দেয় আপনজনরা। এটাই ভাবি যে আমরা তাদেরকে কলিজা দিয়ে ভালোবাসছি, কিন্তু তারা মানে আমাদেরকে সেই কলিজা দিয়ে ভালোবাসার বিনিময়ে তারা শুধু আমাদেরকে প্রতারণা করে গেছে। এবং পরবর্তীতে তারা আমাকে এমনও প্ল্যান নিছে যে জাদুর আশ্রয় নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে লিভারপুল থেকে মারার চেষ্টা করছে। আমি অনেক অসুস্থ থাকতাম, এবং পরবর্তীতে লিভারপুল থেকে এক শায়েক যে আমাকে চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি। তার মানে কি, 9টা জিন তাদেরকে আমি বাঁচাইতে চাইছি, আমাকে 5টা জিন, আমার বড় ছেলেকে 2টা জিন, তারা আমাকে দুনিয়া থেকে চিরজীবনের জন্য সরাইয়া দেওয়ার চেষ্টা করছে। তারা আমার মৃত্যু, আমি তাদের জীবিত জীবন কামনা করি, তারা আমার মৃত্যু কামনা করে। এটাই এটা আমি তাকে দেখতাম কি জানেন, রাত্রে হইলে আছে না, ঠান্ডা মাইনাসের 15-16, ফ্যান, তার জন্য ফ্যানের দরকার হয়, তার জন্য স্পেশালি আমি ফ্যান কিনছি। ফ্যান কিনা ফ্যান ইউজ করে ঘামতেছে, করতেছে। তারপর থেকে আমি মানে বিভিন্ন মসজিদের ইমামের সাথে আমি যোগাযোগ করলাম, এবং ইসলামিক স্টাডি করে আমি পাইলাম যে এটা জাদুটোনা, কুফুরি দিয়া, ব্ল্যাক ম্যাজিক। তখন আমি ওই আমার এই স্কটল্যান্ডেরই 3 জন ইমামের সাথে বসলাম। ওনারা আমাকে অ্যাডভাইস করলো যে একজন শায়েখ আছে লিভারপুল, ওনাকে আমরা রিকোয়েস্ট করলে উনি আসবে। পরে উনি এই 1 সপ্তাহ পরেই উনি আসলো আমার বাসায়। আইসা উনি 6 ঘন্টা আমার বাসায় ছিল, থাইকা যা ইসলামিক অনুযায়ী যতটুকু রোকেয়া করার দরকার, এবং আমাদেরকে কিছু দেওয়া গেল যে বিভিন্ন সূরা আয়াত এত মাস পড়তে হবে, এত দিন এটা করতে হবে, এগুলা সব নিয়ম কানুন আমাদেরকে উনি আইসা পাইছে যে 9টা জিন ওর ইয়াতে আছে, আমার ইয়াতে আছে 5টা। এখন উনি আইসা ওগুলা ব্লক করছে, মারছে, বুঝছেন, ইসলামিক রোকে অনুযায়ী উনি মাইরা। তারপরে ওনার যে কার্যক্রম আছে, যেগুলা করার ইনস্ট্রুমেন্ট, উনি সবগুলি ইউজ করেন। সর্বপরিসরে এটাই বলা আমার, মানে আমি বলতে চাই যে আমার মতো এরকম কলিজা দিয়ে যেন কেউ কাউকে দেশের অন্তত পক্ষে ফ্যামিলির কাছে যাতে ভালো না বাসে, কারণ ভালোবাসলে তারাও এই মানে এরকম দুর্বলতা মানে সুযোগে, এই যে বোনের মেয়ের বিয়ে দিছে, ভাইয়ের বিয়ে, বা এই যে সোহেল, যে সে হলো ভুয়া সাংবাদিক, সে তার মানে প্রস্রাব বন্ধ হয়ে গেছে, ইমার্জেন্সি টাকা পাঠাতে হয়েছে, বুঝছেন, মানে পাথর, তার মা চোখ অন্ধ হয়ে যাচ্ছে। আমি 5 ঘন্টার আমি তার আমি টাকা পাঠাই 40,000 টাকা, তাও আজকে না, কয়েক বছর আগের কথা বলতেছি।
আমরা সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে, মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন প্রবাসীদের সাথে যে যে আমাদের প্রবাসীদের সাথে যাতে ন্যায় বিচারটা করা হয়। আমরা সবাই কিন্তু আমরা বাংলাদেশকে ভালোবাসি।